আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে জাবেদা সংক্রান্ত ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব, যে উদ্দীপকটা দেখে নিই কী বলা আছে। উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে সোনালী ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন মানে এই যে 2021 সালের জানুয়ারি 1 তারিখে যে তথ্যগুলো আছে, এই তথ্যের ভিত্তিতে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক বলতে বছরের শুরু বোঝায়, তাই না? সেজন্য 1 তারিখের তথ্যগুলো দিয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা যাবে। তো আমরা একটা কাজ করি, এই লেনদেনটা নিয়ে যাই পরের পেজে দিয়ে, ওইটা দিয়ে আমরা এই যে লেনদেনটা নিয়ে আসলাম, 1 তারিখের লেনদেনটা উপরে লিখে রাখলাম। এটার মাধ্যমে আমরা এখন এখানে সমাধান করব। এইখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা তারিখের ঘরে তারিখ লিখব। এইভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এই ক্ষেত্রে নগদ নিয়ে এসছে কত টাকা? এই যে 1,50,000 টাকা। আর আসবাবপত্র নিয়ে এসছে কত টাকা? 30,000 টাকা। আর 70,000 টাকা ঋণ নিয়ে এসছে। এখন ঋণটা কিন্তু এই মূলধন হিসেবে গণ্য হয় না। মূলধন হচ্ছে নিজের টাকা যেগুলি, সেগুলি মূলধন। তাহলে এইখানে এই যে নগদ আর আসবাবপত্র, এই দুটো যোগ করে আমরা নির্ণয় করতে পারি। যেমন এই যে লক্ষ্য করি, নগদ লিখব কত টাকা? 1,50,000 টাকা। আসবাবপত্র কত টাকা? 30,000 টাকা। এই দুটো যোগ করে এই মোট প্রারম্ভিক মূলধন হিসাবে গণ্য হবে। তবে আরেকটাভাবে করা যেত, সেটা হচ্ছে কি, এই যে ঋণ সহ সবগুলো এখানে যোগ করতাম। নগদ, আসবাবপত্র, ঋণ সব যোগ করে যা হতো, সেখান থেকে আবার ঋণটা বিয়োগ করতাম। এভাবেও হতো। উত্তর কিন্তু এটাই হতো তখন। ঋণটা একবার এর সাথে যোগ করতাম আর একবার বিয়োগ করতাম। আর আমরা যদি ওইভাবে না করে শর্টকাট করতে চাই, তাহলে ঋণটা নিলাম না, শুধুমাত্র নগদ আর আসবাবপত্র যেটা আমার নিজে, সেটা মূলধন হিসেবে এখানে লিখলাম। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। তো আবার এই খ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে জানুয়ারি 1, 12, 19, 30 তারিখের লেনদেনগুলির কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে কারণ সহ। তো এই অঙ্কটা অনেক শিক্ষার্থীরা জাবেদা করে রাখে। আমি যখন কলেজে পড়াই তখন খেয়াল করে দেখেছি, শিক্ষার্থীরা প্রশ্নে এরকম অঙ্ক আসলে জাবেদা করে রাখে। কিন্তু জাবেদা হবে না, ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী হবে। ডেবিট ক্রেডিটের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। আমরা একটা কাজ করলাম, এই যে উপরে আমাদের যে লেনদেনগুলি আমরা নিয়ে এই উত্তর দেখব, এটুকু উত্তরের অংশ। আর যে লেনদেনগুলি নিয়ে আমরা সমাধান করব, ওই কটা লেনদেন উপরে নিয়ে আসলাম। এই যে 1 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 30 তারিখ, এই 4টা লেনদেন নিয়ে এসে উপরে রাখলাম। এবার আমরা নিচে কী করতে পারি? নিচে এখানে ছক অঙ্কন করতে পারি এইভাবে। তারিখ, সংশ্লিষ্ট হিসাব খাত, ডেবিট বা ক্রেডিট, টাকার পরিমাণের কারণ, এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। তো প্রথমে তারিখ লিখব জানুয়ারি 1। এখানে পক্ষ আছে, নগদান হিসাবে একটা পক্ষ আছে, আসবাবপত্র হিসাবে একটা পক্ষ আছে, ঋণ হিসাবে একটা পক্ষ আছে। আচ্ছা, নগদে লিখব কত টাকা? ঋণের টাকা আর নগদের টাকা দুটো যোগ করে 1,50,70, 2 লাখ। এই এখানে ডেবিট ক্রেডিট টাকা এখানে লিখবো আমরা। আর নগদান হিসাব তো সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য নগদান হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর ঋণটা দায় ক্রেডিট হবে। এখানে মূলধন হবে অবশ্য, মূলধনটা আমি একটু পরে বোঝাচ্ছি। এবার নগদান হিসাব সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, আসবাবপত্র সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, ঋণ দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। টাকা লিখব, নগদে লিখব, নগদে আর ঋণ এই দুটো যোগ করে 2,20,000 টাকা। কীভাবে হলো? নগদের টাকা, ঋণের টাকা দুটো যোগ করে, কারণ ঋণটাও কিন্তু নগদ নিয়ে আসে, ঋণ আনার ফলে নগদ টাকা বৃদ্ধি পায়, সেজন্য নগদ আর ঋণ দুটো যোগ করে নগদে লিখলাম। আর আসবাবপত্রে 30,000 টাকা লিখব, আর ঋণে লিখব 70,000 টাকা। এবার মূলধন হিসাব বলে এখানে আর একটা পক্ষ হবে। তো মূলধন হিসাবে কত টাকা হবে? মূলধন হিসাব হবে যে প্রথম দুটো যোগ করে, নগদ আর আসবাবপত্র, এই দুটো যোগ করে আমরা মূলধন হিসাবে লিখব। মূলধন হিসাবেও কিন্তু ক্রেডিট হবে, কারণ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন এখানে কত টাকা হবে? এই দুটো যোগ করে, আরেকবার বলছি, লক্ষ্য করি, নগদে লিখব, নগদ আর ঋণ যোগ করে, আসবাবপত্র লিখব, আসবাবপত্রের টাকা, ঋণে লিখব, ঋণের টাকা, মূলধনে লিখব নগদ আর আসবাবপত্র যোগ করে, কারণ ঋণটা মূলধন না।
কারণটা আমি পরে লিখছি, আগে এগুলো শেষ করি, তারপরে কারণ লিখব। তারপরে 12 তারিখ সহজ। বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রি করার ফলে দুইটা পক্ষ। বাকিতে পণ্য বিক্রি করলে একটা হচ্ছে প্রাপ্য হিসাব, মানে দেনাদার, বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। সেজন্য আমরা এখানে লিখব এই প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। টাকাটা লিখতে পারি বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 35,000, 35,000 টাকা। আমরা জানি বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার উত্তোলন 6,000, 19 তারিখ। এখন উত্তোলন করার ফলে কিন্তু উত্তোলন বৃদ্ধি পায়, নগদ টাকা কমে যায়। উত্তোলন মালিকানা সত্ত্ব, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য উত্তোলন ডেবিট হয়। উত্তোলন ডেবিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, আর উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো নগদ উত্তোলন বলা নাই। উত্তোলন শুধু যদি উত্তোলন বলা থাকে সেটা নগদ উত্তোলন বোঝায়, বিষয়টি খেয়াল রাখবো। অর্থাৎ ব্যবসা হতে মালিকের প্রয়োজনে নগদ উত্তোলন বোঝাইছে এখানে। উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো এই 6,000 টাকা। আরেকটা লেনদেন আছে, কমিশন পাওয়া গেল। এটা ডেবিট ক্রেডিট পক্ষ হচ্ছে, পাওয়া গেলেই তো নগদান হিসাব ডেবিট, পাওয়া গেলেই কিন্তু এই নগদান হিসাব ডেবিট হয়, পাওয়া গেলেই। আর প্রাপ্ত কমিশন ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। প্রাপ্ত কমিশন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তো নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। টাকা লিখব এই 3,000 টাকা, এখানে লিখব। এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট। আর যেহেতু কারণ সহ বলেছিল সেজন্য এখানে কারণ লিখব। এখন নগদান কেন ডেবিট হয়েছে? কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ, সেজন্য এখানে লিখব সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র সম্পদ, তাই লিখব আসবাবপত্রের পাশে সম্পদ বৃদ্ধি। ঋণ দায়, ঋণ বৃদ্ধি পেয়েছে, তাই লিখব দায় বৃদ্ধি। মূলধনও দায়, মূলধন মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই লিখব মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এবার আসি এইখানে প্রাপ্য হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে। বিক্রয় হিসাব আয়ও এখানে বৃদ্ধি পেয়েছে। উত্তোলন মালিকানা সত্ত্ব, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য আমরা লিখতে পারি যে মালিকানা সত্ত্ব হ্রাস। আর নগদান হিসাব সম্পদ, এখানে নগদান হিসাব ক্রেডিট মানে কি সম্পদ কমে গেছে, নগদ প্রদান করেছি, সেজন্য লিখব সম্পদ হ্রাস। এখানে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই লিখব সম্পদ বৃদ্ধি। প্রাপ্ত কমিশন ক্রেডিট মানে কি আয় বৃদ্ধি পেয়েছে, প্রাপ্ত কমিশন আয়, তাই লিখব প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এইভাবে আমরা এই খ নম্বরের উত্তর দিতে পারি, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। অনেক শিক্ষার্থী আমি দেখেছি পরীক্ষার হলে জাবেদা করে রাখে ডেবিট ক্রেডিট নির্ণয় বললে, না তা হবে না, কিন্তু এইভাবে করতে হবে। এখানে টাকার কলাম আমি এখানে লিখে ডেবিটটা এই কারণটা পরে আগে, এগুলা এদিক ওদিক করতে পারি, সমস্যা নেই, কিন্তু এইভাবে সাজালেও হবে। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে কি বলেছিল? গ নম্বরে বলেছে 1-5-12 এত তারিখের জাবেদা সমীকরণ, হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো যা লেনদেনগুলি হিসাব সমীকরণে কোনটার কি প্রভাব পড়ে সেটা দেখাবো। 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, এগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাবের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। ছকে আমরা লিখব তারিখ, তারপরে এখানে লিখব এ বা সম্পদ, তারপরে এখানে লিখব এল মানে লায়াবিলিটিস বা দায়, প্লাস এখানে হবে মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি। এবার এর মধ্যে কি কি লিখব? এর মধ্যে সম্পদ পাশে এই অঙ্কে কি কি সম্পদ আছে, যে নগদ আছে, নগদ লিখব। তো বাকিতে পণ্য বিক্রয় করেছি, এর ফলে দেনাদার বৃদ্ধি পায়, অর্থাৎ প্রাপ্য হিসাব লিখতে পারি বা দেনাদার লিখতে পারি। আর আসবাবপত্র আছে, এই 3টা সম্পদ ছিল এই অঙ্কে। আর দায় পাশে ঋণ আছে, ঋণ লিখব। আর মালিকানা সত্ত্ব তো মূলধন তো থাকবেই, মালিকানা সত্ত্ব তো থাকবেই, মূলধন বা মালিকানা সত্ত্ব। আর শেষে মন্তব্য লিখব। এখন আমরা বিশেষ করে এর মধ্যে লিখব, তাই না? আচ্ছা, এখন লেখার সময় হিসাব সমীকরণের আমি প্রভাবটা দেখাবো, যোগ বিয়োগ করে লাস্টে ব্যালেন্সটা দেখাবো। প্রতিবার উদ্বৃত্ত নিচে টানতে হয়, কিন্তু উদ্বৃত্ত টানতে গেলে আমার 1 পেজে ধরবে না। আমি মূলত প্রশ্নগুলো নিয়ে এসেছি, নিচের সমাধানও করতেছি। তবে এভাবে করলে তোমরা নম্বর পাবে ইন্টারমিডিয়েটে, সমস্যা নেই, আমি যেভাবে করছি। তো লক্ষ্য করি, প্রথমে তারিখ লিখব 2021 জানুয়ারি 1। এখন নগদ কত টাকা নিয়ে এসছে? নগদের 1,50,000 আর 70,000 টাকা ঋণ, এই দুটো যোগ করে নগদে লিখব।
ওই যে কিছুক্ষণ আগে বলেছি নগদে এবং ঋণের টাকা দুটো যোগ করে নগদে লিখতে হয়। আচ্ছা, এবার আসবাবপত্রে লিখবো আসবাবপত্রের 30,000 টাকা, ঋণে লিখবো ঋণের 70,000 টাকা, আর মূলধনে লিখব। এখন নগদ আসবাবপত্র দুইটা যোগ করে হয় 2,50,000 টাকা। 2,50,000 থেকে 70,000 টাকা বিয়োগ করলে 1,80,000 টাকা হয়, যেটি মূলধনে লিখব। মূলধনের 1,80,000 কীভাবে পেলাম? নগদ আর আসবাবপত্র বাম সাইডের দুইটা যোগ করে ঋণটা বাদ দিলে এই টাকাটা হয়। এবার 5 তারিখ, 5 তারিখে কি লিখব? 5 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে। এখন বাকিতে কি নগদে বলা নাই, নাম থাকলে বুঝতাম বাকিতে, কিন্তু নামও নেই, তাহলে বুঝতে হবে নগদে ক্রয় করা হয়েছে। সেজন্য নগদে 48,000 টাকার পণ্য যদি ক্রয় করা হয় নগদ টাকা কমবে, তো নগদ থেকে মাইনাস করব, ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস করা। আর মূলধন থেকে মাইনাস করব। কেন মূলধন থেকে মাইনাস করব? কারণ ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় হলে এই মালিকানা সত্ত্ব কমই। ব্যাখ্যায় লিখব এই পণ্য ক্রয়। এরপরে 12 তারিখ, 12 তারিখে বলেছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায়। এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায়, দুইটা পক্ষ না, একদিকে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায় আর আরেক দিকে এই বিক্রয় বৃদ্ধি পায়। তো বিক্রয়টা হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে মূলধন বাড়ে। পাশে লিখব পণ্য বিক্রয়। একটা বিষয় আরেকবার বলছি, লক্ষ্য করি, আমাদের এই পণ্য নগদে ক্রয়ের ফলে নগদ টাকা কমে আর মূলধন কমে, কারণ ব্যয় হলে মূলধন বা মালিকানা সত্ত্ব কমে। ঠিক বিপরীতভাবে আমরা যদি পণ্য বিক্রয় করি তা আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। ইতিপূর্বেও বলেছি কিন্তু। এবার 19 তারিখ, 19 তারিখে উত্তোলন করেছে, নগদ কি ব্যাংক থেকে কিচ্ছু বলা নাই, তার মানে নগদ উত্তোলন করেছে ব্যবসা হতে, এটা মনে করে হিসাবভুক্ত হবে। উত্তোলন করলে নগদ টাকা কমে, তা নগদ থেকে মাইনাস হবে, ব্র্যাকেট দিলে কিন্তু মাইনাস হয়। পাশাপাশি উত্তোলন করলে মূলধনও কমে, তাই মূলধন থেকেও মাইনাস হবে। নগদ মাইনাস মূলধন মাইনাস, পাশে লিখবো উত্তোলন। এইবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। এই নগদের এটা প্লাস আর এই দুটা মাইনাস, তা এইটা থেকে এই দুটো মাইনাস করে আমরা এই টাকাটা পাবো, কিন্তু মোট লিখে এই টাকাটা পাবো 1,66,000। এই দুটো যোগ, এইটা থেকে মাইনাস এত করলে এইটা পাবো। আচ্ছা, এবার এইখানে আসি। 35,000 টাকা সরাসরি লিখব, 30,000 টাকা সরাসরি লিখব, 70,000 টাকা লিখব। এখানে এক্সট্রা ঘর টানা হয়ে গেছে, তোমরা এটা না টানলেও হতো। আচ্ছা, এবার এইটা যোগ বিয়োগ করব, এটা প্লাস আর এটা প্লাস, তাহলে এটা যোগ করে এটা মাইনাস করবো আর এটা মাইনাস করব। বিষয়টি আরেকবার বলি আমি। প্রথমে ক্যালকুলেটরে এটা লিখব, যোগ এটা লিখব, তারপর মাইনাস এটা, অথবা লিখতে পারি এটা লিখে প্রথমে এটা ক্যালকুলেটরে তুলব, তোলার পরে এটা মাইনাস, আবার এটা প্লাস, আবার এটা মাইনাস, তাহলে আমরা এই টাকাটা পাবো 1,61,000। আমার যোগ বিয়োগে ভুল হতে পারে, যদি হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কমেন্টসে লিখবে, আমি কারেকশন করে দেবো, আশা করি ভুল হবে না। এবার সমতা করব। কি করব? সমতা মানে কি? এই বাম সাইডে 3টা যোগ করে এখানে লিখব 2,31,000, আর এই দুইটা যোগ করে এখানে লিখব 2,31,000। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই দুই সাইড কিন্তু সমান সমান হচ্ছে। এইভাবে আমরা এই হিসাব সমীকরণের ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করব আমরা যদি দেখে যাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাই কোন বোর্ডের সমাধান করব পরের ক্লাসে। লাস্টে বসে আমরা ডাবল দাগ দিয়ে দিব, এই যে ডাবল দাগ দিয়ে দিব। ঢাকা বোর্ড 2022 সালে আরেকটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসে, বিশেষ করে কোনোটা জাবেদা সংক্রান্ত, কোনোটা হিসাব সমীকরণ সংক্রান্ত। যাই হোক, পরের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।